রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। শত অর্ঘ্য শতবর্ষে বইটি থেকে পাঠ করে শোনাবো। এই রকম কোটি কোটি জগৎ আছে। তোমরা যে আরও আগে জন্মগ্রহণ করে বিভিন্ন পৃথিবীতে আসনি, তার কি প্রমাণ আছে? 155 পার্ক স্ট্রিট, কলকাতা, 12ই অক্টোবর 1969 খ্রিস্টাব্দ। বেদমন্ত্র। বেদ বলছেন জীবজগৎকে উপলক্ষ করে। বেদমন্ত্র। বিষ্ণু সেটা ব্যাখ্যা করে দেবর্ষিকে বলছেন। বেদমন্ত্র। বেদ স্বয়ং জীবজগৎকে উপলক্ষ করে বলছেন, বিশেষভাবে বলছেন, হে জীবজগৎ, তোমরা আমার অন্তরের, তোমরা আমার রক্ত, তোমরা আমার অঙ্গ, তোমরা যে সৃষ্ট হয়েছ, তোমরা যে মর্তধামে এসেছ, কিসের জন্য? তোমরা এসেছ বেদের যে তত্ত্ব, সেই সৃষ্টির রহস্যকে অবগত হওয়ার জন্য। কারণ এই যে তত্ত্ব, এটা রহস্যেই রয়েছে। বেদের যে তত্ত্ব, এটা পার্থক্যে থেকে বিভিন্নভাবে বিভিন্ন আকারের পরিচয় দিয়ে তার তত্ত্ব, তার মর্মার্থ যাতে উপলব্ধি করতে পারো, তার সত্তার সহিত তোমাদের সত্তা যাতে এক হয়ে মিলতে পারে, তার জন্যই জীবজগতের সৃষ্টি। বিভিন্ন জীবের ভেতরে ব্যবধানতা, পার্থক্য সব কিছুকে বজায় রেখে আবার একাত্ম হয়ে এক সুরে যাতে থাকতে পারে, সবাই যাতে এক সুরে থাকে, তারই ব্যবস্থা বেদ করছেন। প্রতিটি বস্তুকে যাতে সহজভাবে সুব্যবস্থা করে রাখা যায়, তারই ব্যবস্থা বেদ করেছেন। বেদমন্ত্র। বেদ বলছেন, হে জীবজগৎ, তোমাদের সৃষ্টি কেন হয়েছে? তোমরা কেন এসেছ? তোমরা এক সুর হতে সৃষ্টি হয়েও কেন এরকম ব্যবধানে রয়েছ? তোমাদের প্রত্যেকের মধ্যে আমিত্ব রয়েছে, জ্ঞান, বুদ্ধি, বিচার রয়েছে। সেই এক সুরে তোমাদের নিয়ে নেওয়া হবে। আর এমনভাবে জন্ম মৃত্যুর চক্রে তোমাদের আবর্তিত হতে হবে না। তোমাদের ইচ্ছায় ইউনিভার্সের যে কোনো স্থানে যেতে পারবে, তারই ব্যবস্থা করছেন বেদ। স্রষ্টার শ্রেষ্ঠ ক্ষমতা, তারই পূর্ণ ক্ষমতা যাতে প্রত্যেক জীব লাভ করতে পারে, তার জন্যই বেদ। পূর্ণকে পূরণ করে তারই সত্তা যাতে উপলব্ধি করতে পারে, তার জন্যই জীবজগৎকে সৃষ্টি করা হয়েছে। বেদ বলছেন, এই জীবজগতে কত কিছু হয়ে যাচ্ছে, এসব কোনো কিছু নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। প্রয়োজনের সাথে সাথে এগুলো সব সৃষ্টি হয়েছে। যা জানতে পারছো না, বেদ তা নিয়ে আলোচনা করতে যায়নি। এরকম কোটি কোটি জগৎ আছে। তোমরা যে আরও আগে জন্মগ্রহণ করে বিভিন্ন পৃথিবীতে আসনি, তার কি প্রমাণ আছে? কোনো বস্তুর যখনই পরিবর্তন হয়, রূপান্তর হয়, তখনই বুঝতে হবে বস্তুটি বহু বহু বস্তুর সম্মিলন হতে আসছে। সুতরাং তোমরাও বহু বহু বস্তু নিয়ে এসেছ, সেগুলো সাময়িক অজানাতে রয়েছে। সাময়িক অজানাতে আছে বলে প্রতি মুহূর্তে মনের দ্বন্দ্ব তোমাদের ঘিরে ধরছে। তোমরা দ্বন্দ্বে ঝুলছ। বস্তু না থাকলে দ্বন্দ্ব আসতো না, দ্বন্দ্ব আসে বস্তু থাকলে। অযথা দ্বন্দ্ব আসে না। মনে রেখো, যে বস্তু আছে তার সম্বন্ধে দ্বন্দ্ব হচ্ছে একরকম, আর যা নেই, যেমন পায়ের মধ্যে চক্ষু, এই বিষয় সম্পর্কে দ্বন্দ্ব তো আসে না। যে জিনিস আছে আবার নেই, হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে, সেই বিষয়ে দ্বন্দ্ব ঘিরে ধরে। আমরা যে এলাম, কোথা থেকে এলাম? বস্তুর ভেতর দিয়ে যখন এলাম, এক জায়গায় ছিলাম নিশ্চয়ই, কিন্তু কোথায় যাব জানা নেই। বেদ বলছেন, তোমরা আকাশ, বাতাস, জল নিয়ে যখন বিরাজ করছো,
এসবের মাঝেই থেকে যাবে, তার বাইরে যাবে না নিশ্চয়ই। অযথা তবুও সমস্যা ঘিরে ধরে অজানা আকাঙ্ক্ষায়, আশঙ্কায় মনে হয় কোথায় যাব। বেদ বলছেন সমস্যা থাকলে তার সমাধানও আছে। এই পৃথিবীতে দেহ নিয়ে যখন এসেছো, বুঝ নিয়ে যখন এসেছো, বুদ্ধি নিয়ে যখন এসেছো, ইন্দ্রিয়ের ক্ষুধা নিবৃত্তি যখন আছে, এই বিরাট সৃষ্টির উদ্দেশ্য নিশ্চয়ই কিছু আছে। উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয় না। শুধু 4 থেকে 5টি সন্তানের জন্ম দিলেই, তাদের উপযুক্ত করে বিবাহ দিলে, আর রোগে শোকে বার্ধক্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেই শুধু এইটুকুর জন্য কি সৃষ্টি হতে পারে? এই সৃষ্টির উদ্দেশ্যটা ভালো করে জেনে নিতে হবে। প্রতিটি সৃষ্ট বস্তুর মাঝে চেতন আছে, সচেতনতা আছে, বুদ্ধি আছে। ধরো একটা পাথর পড়ে আছে, নড়ে না চড়ে না, কিন্তু আমি দেখছি এর ভেতরে বুদ্ধি আছে, সচেতনতা আছে। মনে রাখবে, কোনো বস্তুর রূপই তার নিজস্ব রূপ নয়। বহু বহু বস্তুর সম্মিলনই এক একটি বস্তু রূপ পরিগ্রহ করেছে। পাথর এলো মাটি হতে, ঠিক আলু যেমন মাটির নিচে থাকে। সমস্ত পাহাড়ে গোল গোল শালগ্রাম পড়ে রয়েছে। পাহাড় যেন বসে বসে ডিম পাড়ছে। সমস্ত পাহাড়টা পাথরময় হয়ে গেছে। মনে রেখো, যে বস্তুর পরিবর্তন আছে তার মধ্যেই চৈতন্য আছে, প্রাণ আছে, জীবন আছে। কোনো বীজই তার নিজস্ব রূপ নয়। গাছ বলছে আমি বীজ, অঙ্কুর বলছে আমি বীজ, পাতা বলছে আমিই বীজ। কাজেই কারো রূপ নিজস্ব রূপ নয়, কিন্তু প্রত্যেক রূপে দেখো প্রাণের স্পন্দন। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে। গাছের পাতা, শিকড়, শাখা প্রশাখা এক যোগাযোগে কাজ করে যাচ্ছে। যেই হাড় ভেঙে গেল, আবার সিমেন্টের মতো মিশিয়ে কিভাবে জোড়া দিয়ে দিল? কে জোড়া দিল? এই যে মিশিয়ে দেওয়ার ভাব, গড়ার ভাব যার আছে, তার নিজস্ব বুদ্ধি আছে। একটা ফোড়া হলে ডাক্তার চাকু ধরে তার শাস্ত্র মতো, তার কাছে এটাই অস্ত্র। আর এই বিশ্বজগতের ডাক্তারটি কে? এই জগৎটা যে তৈরি করেছে, বীজ হতে যে ফুটছে, এসব কে করছে? তাকে তো দেখা যায় না। একটা ফুল ফুটতে গেলে আলো না হলে চলে না, বাতাস না হলে চলে না, জল না হলে চলে না, মাটি না হলে চলে না। তারপর বীজ অঙ্কুরিত হয়ে লতিয়ে টতিয়ে জড়িয়ে সুন্দর ফুল ফল হয়। এই যে সুস্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে, এটা প্রকাশিত হয়ে জানিয়ে দিচ্ছে যে এর মধ্যে স্বাদ আছে। এর ভিতরকার কার্যকলাপ জানিয়ে দিচ্ছে এর মধ্যে বহু রূপ আছে। সৃষ্টির ভেতর দিয়ে দেখো তার অদ্ভুত ক্ষমতার প্রকাশ। এই যে দেখো, আকাশে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, কি সুন্দর। বানের জলের মতো যদি হু হু করে জল উঠতো, তবে কি কেউ বাঁচত? একবার বাবার সঙ্গে গেছিলাম, দেখি হাতির সুরের মধ্যে দিয়ে জল প্যানা ট্যানা সব উঠছে। আমরা দূরে দাঁড়িয়ে দেখছি। নিদাঘের রাগে কেমন করে সূর্যের তাপ লোকচক্ষুর অন্তরালে সব জল টেনে নিচ্ছে। ওই জল যদি পড়ে, তবে একটা সাগর নয়, কয়েকটা সাগর হতে পারে। কারণ পৃথিবীর তুলনায় আকাশটা তো অনেক বড়। কত ব্যাপক হয়ে মেঘটা ছড়ানো রয়েছে। আমাদের থেকে কয়েক মাইল দূরে জল, মেঘ, বাতাস সব আকাশে ভেসে রয়েছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।